ছোট ভাইরে কলাম, ছোট ভাই সকালবেলা ভাত খাবো কি দিয়ে, কিছু রান্না করার নাই। তুই যদি 1 কেজি আলু কিনে আনতি তাহলে আলুর কুরমা রান্তাম। ছোট ভাই ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আইতেছি। তা দেখি ছোট ভাই শুনে ছোট ভাই 1 কেজি আলু নিয়েছি নাকি 60 টাকা দিয়ে। বাবারে বাবা, কি দাম, কিচ্ছু ধরা যায় না, কিচ্ছু ছোঁয়া যায় না বাজারে। তো যাই হোক, দেখেন আলুগুলো কিন্তু কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করিতে ছুলেতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। তো এরপরে নিয়ে এলাম পাটার পুতা, দিলাম গুতা। তো আলুগুলো কিন্তু প্রতিটা আলু কিন্তু আমি দেখেন এক একটা ফাটান দিয়ে নিচ্ছি, কারণ বড় বড় আলু ফাটান যদি না দিই তাহলে ভিতরে কিন্তু লবণ মশলা কোনো কিছু ঢুকিবে না। তো লবণ মশলা কিছু ভিতরে না ঢুকিলে সেটা খেতে স্বাদও লাগবে না। পাটা থেকে আবার লাভ দেয়, কারণ ওদের বেশি ছেঁচা হয়ে গেছে, তো ব্যথা পায়, তার জন্য মনে হয় পাটা থেকে বারে বারে লাভ দিয়ে নেমে যায় আলুগুলা। তো যাই হোক, দেখেন একে একে সব আলুগুলো কিন্তু ফাটাই ফেলছি। তো এখন দেখেন এর ভিতরে হলুদের গুঁড়া, লবণ, তারপরে যে মশলাগুলো একটু লাল লালের জন্য একটু আবার রং চিলি দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ইংলিশে কেউ বলে চিলি ফ্লেক্স, বাংলায় বলে মরিচের গুঁড়া। তো যাই হোক, আমি এবার মূর্খ সূক্ষ্ম মানুষ, তো ইংলিশে কথা বলতে আমি এবার পারি না। তো যাই হোক, যেভাবেই হোক যেটুকু পারি ওইটুকুই আমার কোথা থেকে আসে, একটু শিখেছিল বাপ মা, তাই ওটুকু একটু ফুটেঙ্গিরি করে দিয়ে একটা ইংলিশ ছেড়ে দেই। তো যাই হোক, দেখেন এখন কিন্তু সেই চিলি ফ্লেক্স মরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। তো সেটা দিয়েও কিন্তু সুন্দরভাবে আবার একটু মাখাই মুখে নিতে এসেছি, কারণ ভালো করে না মাখাইলে হবে না। ওই দ্বারে আমার কড়াই আবার হয়ে গেছে, কড়াই আবার বুক হয়ে গেছে, অন্য একটা তরকারি রান্না করছি। তো কী করিব, বারে বারে এক করে রান্না করে দেখাইতে ভালো লাগে না। কবে আবার কে কমেন্ট করে জানাই যাবেন যে এক করেই সবসময় রান্না করে। তো এর জন্য ফ্রাই প্যানটা নিয়ে আসলাম, একে একে তেল দিয়ে সব আলুগুলো আস্তে আস্তে করে ভেজে নিতেছি। দেখেন আলুগুলো ভাজার পরে কি একটা কালার আসছে, দেখছেন তো? মা গো মা, এত সুন্দর হবে আলুর কালার, আমি তো বুঝতেই পারিনি। একদম ক্রাশ খাওয়া আলু। আমার এই আলু ভাজা দেখে কেউ যেন এবার ক্রাশ খেয়েন না, তাহলে আমি মার্ডার। তো যাই হোক, দেখেন আলুগুলো কিন্তু ওপিট হয়ে গেছে, তাই এপিট উল্টি পাল্টে নিতেছি। তো আলু ভাজা কিন্তু বেশি তেল লাগে না, তো আমি কিন্তু একটু ঢেকে দিলাম। তো এখনই আমি সে আসল প্রসেসে চলে যাব। আসল প্রসেস মানে কি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে এখন দিয়ে দিলাম 1 পিস লেবু, কারণ লেবু না দিলে তরকারিতে কোনো স্বাদই আসে না। সাধারণত 1 পিস লেবু দিতেই হয় সব তরকারিতে, আপনি 1 পিস লেবু দিলে তরকারি স্বাদটা অনেক ভালো আসে। তো দিয়ে দিলাম একটু স্বাদের জন্য, মানে জিভ বাই টাস টাস করলে একটু স্বাদের ভাব আছে না, তো এর জন্য টেস্টি সল্ট দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আদা বাটা, সজের গুঁড়া, দারচিনি এলাচের গুঁড়া, এখন দিয়ে দিলাম কাঁচা বাটা পাকা টমেটো। তো এখন একটু হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, একটু পানি দিয়ে দিলাম। পানি দিলাম কারণ মশলাগুলো কিন্তু পানি না দিলে মিশবে না। তো একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে হলুদগুলো কিন্তু একটু মিশিয়ে দিছি। এখন আমি ঢাকনাটা উঠে দেখলাম আমার আলুগুলোকে বাটির ভিতরে লাফাইতেছে, কোরের ভিতরে না কি করতেছে একটু দেখি, তা দেখি না, চুপ করে দম শুদ্ধ হয়ে গেছে। তো এখন দেখেন মশলাগুলো আমি দিয়ে দিলাম, কারণ এই মশলাগুলো দেওয়ার টাইম এখন হয়ে আসছে। যাই হোক, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ কি নাড়াচাড়া না দিলে কিন্তু এখন হবে না। তো দেখেন একটু হালকা আবার একটু পানি দিয়ে দিতে হবে, কারণ না হলে আলুগুলো একটু সিদ্ধ হবে কম, এর জন্য আবার একটু পানি দিয়ে ঢেকে দিলাম। তো এরপরে দিয়ে দিলাম কাঁচা পাকা মরিচ, দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো নিয়ে আসলাম নারকেল কোরানোর সাথে একটা তেজপাতাও দিলাম। এখন কিন্তু আর উপকরণ বাকি আছে, অল্পতে শেষ হবে না কিন্তু বলে রাখলাম, দেখতে থাকেন। তো দিয়ে দিলাম দারচিনি এলাচ, এরপরে নিয়ে আসবো কি বলেন তো, এরপরে সাদা গোলমরিচ, কারণ কালো গোলমরিচ আমার শেষ হয়ে গেছে, নাই। তো যখন শেষ হয়ে যায় তখন একটার বদলে আর একটা দিয়ে কাজ চালাতে হয়। তো যাই হোক, চলে আসলাম, কিন্তু দেখেন এখন বাটাবাটির পালা, কারণ এত বাটাবাটি কি ভালো লাগে। দেখেন তো, এখন দিয়ে দেবো একটু পানি দিয়ে এইপরে জোরে জোরে ফিশন দেবো, তাড়াতাড়ি ফিশন দেবো, জোরে জোরে দিয়ে ফিশন দিয়ে একবারে করে ফিনিশ করে নেব, কারণ মশলাগুলো একটু ফিনিশ করে নিলে একটু ভালোই লাগে। তেজপাতাতে এত বড় বেয়াদব সহজে বাটা হয় না, তো আবারও একটু পানি দিয়ে জোরে জোরে বেটে নিলাম, কারণ তেজপাতাটা সহজে বাটা হচ্ছিল না। তো এর জন্য একটু আবারও কষ্ট করে বেটে নিলাম। তো নারকেল কুড়ানোগুলো কিন্তু একটু ছাবা ছাবা রাখবো, কারণ কি নারকেলটা দাঁতের তলে বসলে একটু ভালোই লাগবে খেতে। দাঁতেও জিভলায় যেরকম স্বাদ আছে, দাঁতেও কিন্তু এরকম একটা স্বাদ আছে। তো যাই হোক, বাটাবাটির পালা কিন্তু এখন শেষ।
তো এখন আমি বুঝিলাম যে এত বেটে এত কি করে হাত পা পুড়ে রান্না করে আমি তো আর একা খেতে পারবো না, তো সবাইকে খাইলে কিন্তু আমার একটু ভালোই লাগে। তো এর জন্য মাঝে মধ্যে রান্না করি, একটু ভিন্ন ভিন্ন টাইমের আইটেমে রান্না করি। তো আমার মাঝে মধ্যে মনে হয় কি আমার কথায় মানে দু এক সময় আমি একটু না ভুল হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু বারবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার। তো লাস্টে হলো কি বলেন তো, এটা হলো ঘি। তো ঘি তো দিতেই হবে, কারণ লাস্টে তো উস্তাদের মায়ের কিন্তু শেষ রাতে, তো আমার তরকারি রান্নার মার কিন্তু একটা শেষে, এর জন্য শেষে কিন্তু আমি একটু ঘি ব্যবহার করে দিলাম। তো আমার তরকারিটা কেমন হয়েছে দেখেন, কালারটা কত সুন্দর আসছে। মা গো মা, নিয়ে এসছি একটা নতুন হাঁড়ি, দেখেন মাটির হাঁড়ি, কি যে সুন্দর দেখা যাইতেছে। তো আমার মনে হয় কি আমি কড়াইতে যখন রান্না করছি তখনই আলুগুলো উঠে কপ কপ করে খেয়ে ফেলি, যাতে সংসারে কেউ না দেখে। আবার ভাবলাম এত কষ্ট করে রান্না করছি, ভালো হলো না খারাপ হলো, সবাইকে একটু তো খাওয়াবো না। তো দেখেন আলুটা কিন্তু উঠতে চায় না চামচে, আমি খাবো তার জন্য মনে হয়। আরে আলু এত কষ্ট করে তোরে ছেঁচে বেটে কুটে রান্না করলাম, আমি যদি খেতে না পারলাম তাহলে কেমনটা বলেন তো কি হয়। তো যাই হোক, দেখেন আমি একে একে দুটো আলু নিয়ে ফেলছি, কিন্তু মনে চাইতেছে সব কটাই খাইয়ে ফেলি। তো যাই হোক, খাবারটা যে এত মজা ছিল আমি কখনো কল্পনাই করতে পারিনি। যে আলু 60 টাকা করে কেজি, যা মানুষ খায় নাই আগে আলু, আর এখন এই আলু 60 টাকা করে কেজি, তাও যদি আবার একটু ভালো করে রান্না না করি তাহলে কি হয়। তো আমার মতো এরকম যদি কেউ ভালোবাসেন আলু, তাহলে এরকম রান্না করে খাবেন। ভাত নিয়ে এসছি দেখেন 1 প্লেট, আপনারা জানি আবার একটু ভয় পান না যে এতগুলো ভাত আনছে। আমি অনেক দিন ভাত খাই না, তাই আজকে বেশি করে একটু ভাত খেলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।